This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH সীমান্ত পারের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে অপারেশন সিঁদুর রুখে দাঁড়িয়েছে, মানে অপারেশন সিঁদুরের সাফল্য, সেটা বিশ্বের দরবারে তুলে ধরা হবে। সর্বদলের বৈঠক এবং সর্বদলের যে প্রতিনিধিরা, সেই প্রতিনিধিরা গোটা বিশ্বের সামনে তুলে ধরবেন। দরবারে যাচ্ছেন সর্বদলীয় সাংসদ প্রতিনিধিরা। বিজেপি, কংগ্রেস সহ 6 দলের 7 সদস্য যাচ্ছেন। তালিকায় কংগ্রেসের শশী থারুর রয়েছেন, ডিএমকের কানিমোজি রয়েছেন, প্রতিনিধি দলে বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা রয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এই প্রতিনিধি দল, তাদের সদস্যরা, তারা সেখানে গিয়ে বিশ্বের দরবারে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরবেন। কি কর্মসূচি তাদের রয়েছে, কিভাবে তাদের এই গোটা বিষয়টা বিশ্বের দরবারে তুলে ধরবেন, একটু ডিটেল জানতে চাইবো। একদমই, দেখো, এই যে প্রতিনিধি দল বিদেশে বিভিন্ন জায়গায় যাবে এবং বিদেশের মাটিতে পাকিস্তান কিভাবে পেহেলগাঁওতে হত্যাকাণ্ড চালিয়েছে, শুধু পেহেলগাঁওতে হত্যাকাণ্ডই নয়, একের পর এক কীভাবে সন্ত্রাস চালিয়েছে, সেই গোটা বিষয়টি কিন্তু বিদেশে থাকা বিদেশের প্রতিনিধিদের কাছে এই তুলে ধরবে। ভারত থেকে যাবাই প্রতিনিধি দলের সদস্যরা, রাজনৈতিক দলের সদস্যরা, তারা মূলত যাচ্ছেন এবং যেটা পুঙ্খানুপুঙ্খ, যেটা সূত্রের খবর, যে পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু তারা সমৃদ্ধ হয়েই তারা যাচ্ছেন। একই সঙ্গে তাদের হাতে শুধুমাত্র তারা যে মৌখিকভাবে সেটাকে ব্যাখ্যা করবেন তা কিন্তু নয়, তারা রীতিমতো ভিডিও ক্লিপিংসও নিয়ে যাচ্ছেন কিভাবে এই দেশের মাটিতে পাকিস্তান সন্ত্রাস সংগঠিত করেছে এবং সেটাকে নির্মূল করার জন্য ভারত সরকার, প্রতিরক্ষা মন্ত্রক কী কী করছে সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসেবে তুলে ধরা হবে। মূলত যেটা জানা যাচ্ছে, এই প্রতিনিধি দলের কংগ্রেস, বিজেপি প্রত্যেকে যেমন থাকছেন, তারা কিন্তু মূলত একটা বিষয় পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন যে দেশের সার্বভৌমত্ব এবং দেশের অধিকার রক্ষা, দেশের সুরক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী যা করেছে সেটা যথেষ্ট গর্বের, এবং সেই গর্বের কাহিনী, কীভাবে তারা পাকিস্তানের সন্ত্রাসটাকে ধ্বংস করছে, কীভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, সেই তথ্য, সেই ভিডিও ক্লিপিংসও কিন্তু তুলে ধরা হবে। অর্থাৎ একদিকে সামরিক বাহিনীর বীরত্বের কথা, সায়ন্ত, তার মানে গোটা বিশ্বের কাছে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বার্তাও যাচ্ছে। তার কারণ জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক দল মত নির্বিশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় মিশনকে সামনে রেখে গোটা বিশ্বের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া, যে এই সমন্বয়ের বার্তা পৌঁছে দেওয়া, এটাও বোধহয় একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য, সাধু উদ্দেশ্য। একদমই, অবশ্যই এটা তো সাধু উদ্দেশ্যই। কারণ তুমি দেখো, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু যে প্রতিনিধি দলটা তৈরি করা হয়েছে তাতে কিন্তু প্রতিটি দলের সদস্যরাই রয়েছে, তাতে বিরোধী দলের সদস্যরাও রয়েছেন, আবার শাসক দলের সদস্যরাও রয়েছেন। দেশের বিদেশের মাটিতে দেশ কতটা ঐক্য রয়েছে এবং ঐক্যবদ্ধভাবে কিভাবে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলার জন্য তারা বদ্ধপরিকর, একেবারেই তাই। দলমত নির্বিশেষে ভারত কতটা প্রস্তুত ছিল, আছে, থাকবে, এবং সন্ত্রাস দমনে ভারতের এই অপারেশন সিঁদুর কতটা সফল হয়েছে, সেই যাবতীয় বার্তা ইতিমধ্যেই বিশ্বের দরবারের প্রত্যেকটা দেশ জেনে গিয়েছে। আরও একবার নতুনভাবে বিশ্বের দরবারে সেই বার্তা সদর্থক আকারে আরও একবার প্রকাশ করা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকা সর্বদল নির্বিশেষে। আর এক্ষেত্রেই সর্বদলীয় এই প্রতিনিধি দলে কংগ্রেসের দেওয়া যে তালিকা, সেই তালিকায় ছিল না শশী থারুরের নাম। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশের দাবি, কিরণ রিজিজু তালিকা চাইলে 3 সাংসদ আর 1 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাম পাঠানো হয় দলের তরফে, কিন্তু তাদের বাদ দিয়ে শশী থারুরের নাম সর্বদলীয় প্রতিনিধি দলে একেবারে প্রথমেই রাখা হয়। সাম্প্রতিক গতিতে G20 সম্মেলন থেকে অপারেশন সিঁদুর বারবার কেন্দ্রের পাশে দাঁড়িয়ে মন্তব্য করতে শোনা গেছে শশী থারুরকে। কিন্তু এই যে হঠাৎ করে পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে কারণটা কি হতে পারে, প্রেক্ষিতটা কি হতে পারে, বোঝার চেষ্টা করবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, গত শুক্রবার দিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাদের দুজনকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানান যে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হবে এবং সেক্ষেত্রে কংগ্রেসের তরফে যেন নাম দেওয়া হয়। 4টি নাম কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের আনন্দ শর্মা, শ্রী গৌরব গগৈ, যিনি কংগ্রেসের ডেপুটি লিডার লোকসভার, সৈয়দ নাসির হুসেন, তিনি অত্যন্ত সিনিয়র রাজ্যসভার সাংসদ, এবং রাজা ব্রাড, তিনি লোকসভার সাংসদ। কিন্তু এই 4 জনের বদলে শশী থারুরের নাম সিলেক্ট করা হয়েছে এবং এর অভ্যন্তরে একটা সূক্ষ্ম রাজনীতির প্রচেষ্টা কিন্তু রাজনৈতিক মহল দেখতে পাচ্ছে।
কারণ শশী থারুরকে নিয়ে বরাবরই কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে কংগ্রেস। তুমি ঠিক যেমনটা জানালে যে বিভিন্ন ইস্যুতে, বিশেষত বিদেশ নীতির ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে সরকারের সরাসরিভাবে পাশে দাঁড়িয়েছেন শশী থারুর। তিনি মল্লিকার্জুন খাড়গে যে সময় সভাপতি পদে লড়াই করেন তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, এবং দেখা গিয়েছে যে শশী থারুর কংগ্রেসের অভ্যন্তরে যখন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে 24 জনের একটি গ্রুপ তৈরি হয়েছিল সেখানেও তিনি অ্যাক্টিভ মেম্বার ছিলেন। স্বাভাবিকভাবেই শশী থারুরকে নিয়ে একটা অস্বস্তির কাঁটা রয়েছে। আর এই সামগ্রিক যখন একটি ঐক্যের চালচিত্র তুলে ধরার চেষ্টা চলছে, তখন কংগ্রেসের অভ্যন্তরে খুব পরোক্ষে কিন্তু সূক্ষ্মভাবে একটা ফাটল ধরানোর জন্যই শশী থারুরের নাম সরকারের তরফ থেকে চুজ করা হয়েছে বলে কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা। জ্যোতির্ময়, ধন্যবাদ তোমাকে। আবারও গ্রেপ্তার পাক গুপ্তচর। হরিয়ানা থেকে গ্রেপ্তার পাক গুপ্তচর দেবেন্দ্র সিং 2024 নভেম্বরে কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর দেবেন্দ্র। সেখানে গিয়ে দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। আর কি কি জানতে পারা যাচ্ছে এই পাক গুপ্তচর সম্পর্কে, ভারত সম্পর্কে কি কি তথ্য সে জোগাড় করে ফেলেছিল, জানবো। আমাদের সঙ্গে আমার সহকর্মী রক্তিম রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, দেখো 2024-এ কর্তারপুর থেকে কিন্তু এই দেবেন্দ্র সিং কিন্তু এই দেশ থেকে পাকিস্তানে গিয়েছিল, এবং পাকিস্তানে গিয়ে প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে সেখানে হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছিল, এবং হানি ট্র্যাপে জড়িয়ে পড়ার পর তাকে মোটামুটি বলা হয় যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে হবে, এবং সেখানে পাক ইন্টেলিজেন্সের অফিসে এক উচ্চপদস্থ আধিকারিকের সাথে পরিচয় হয়, এবং তারপর তিনি গত 1 বছর ধরে এই হানি ট্র্যাপে এই গুপ্তচর বৃত্তি করছিলেন ভারতে, এবং হরিয়ানার কৈথালেতে তিনি গ্রেফতার হয়েছে মাত্র 26 বছর বয়স। আর এর মধ্যেই কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু এই দেবেন্দ্র সিং কিন্তু গিয়েছিল বলে ইন্টেলিজেন্সের খবর, এবং কোথায় কোথায় গিয়েছিল, কি কি করেছে, কাদের সঙ্গে যোগাযোগ নিয়েছে, কার থেকে ইনফরমেশন নিয়েছে, কি কি ইনফরমেশন নিয়েছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রক্তিম, অনেক ধন্যবাদ। একদিকে এই মুহূর্তে যে ইনফরমেশন আপনারা পাচ্ছিলেন, কোথাও পাক গুপ্তচর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর কাশ্মীরে সেখানে যৌথ বাহিনীর তল্লাশি চলছে, টানা তল্লাশি। আপনাদেরকে জানিয়ে রাখি, কাশ্মীরে 3 দিনে জঙ্গি নিকেশ, আরো 11 জনের খোঁজে চলছে তল্লাশি। 8 জন স্থানীয় সহ 11 জনের খোঁজে উপত্যকার বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি যৌথ বাহিনীর। অন্যদিকে পাকিস্তানের কি থরহরিকম্প দশা আপনাদের বলি। গভীর রাতে যখনই আমাদের কোনো ফোন আসে আমরা প্রথমেই তো টেনশন কাজ করে, সেরকমই হয়েছিল। 9 মে রাতে ঘুমোচ্ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জানি না নিশ্চিন্তের ঘুম কিনা। রাত 2:30টার সময় ফোন আসে পাক সেনাপ্রধান আসিফ মুনিরের কাছ থেকে, এবং সেই ফোন আসার পর খুব স্বাভাবিকভাবে এত গভীর রাতে ফোন, সেই ফোনে কি বার্তা আসলো, সেই ফোনে পাক সেনাপ্রধান তিনি বলেন যে ভারতের একের পর এক মিসাইল হামলা, নূর খান এয়ারবেসে ভারত ব্যালিস্টিক মিসাইল হামলা করে। শাহবাজকে ফোন করে সে কথা জানান পাক সেনাপ্রধান আসিফ মুনির খান। পাক সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে শাহবাজের বক্তব্য প্রকাশ্যে চলে আসে, আসুন একবার শুনি। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे शिपा सलार जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। শুনলেন আপনারা, পরতে পরতে প্রত্যেকটা বাক্যে এক প্রকার স্বীকার করে নেওয়া কি হয়েছে। না স্বীকার করে তো কোনো উপায় নেই, তার কারণ যে আচরণ ভারতের প্রতি তারা দেখিয়েছেন, এখনো আমরা আপনি আজ্ঞে করছি, তার প্রত্যাঘাত এসেছে এবং তারা টের পাচ্ছেন। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ ডেস্কে। সিজার, এই যে ফোন এবং স্বীকার করে নেওয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে অনন্যোপায় হয়েই তো এটা করা, কি করবে আর? দেখো, একদমই, কারণ পাকিস্তান এই অপারেশনের পরবর্তীতে যেটা দাবি করেছিল যে তাদের সেইভাবে কোনো ধরনের মিলিটারি হার্ডওয়্যার বা তাদের কোনো ধরনের সামরিক দিক থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই ভিডিওটা প্রকাশ্যে আসার পর এটা কিন্তু একদমই স্পষ্ট যে কোথাও শাহবাজ শরীফ তিনি নিজে কিন্তু স্বীকার করে নিচ্ছেন পাক সেনাকর্তাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে আসিফ মুনিরের এই ফোনের কথা, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে নূর খান এয়ারবেস সহ একাধিক এয়ারবেসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ কোথাও যে
পাকিস্তান গোটা ক্ষয়ক্ষতি লুকোনোর চেষ্টা করছিল সেটা যেমন একদিকে স্পষ্ট, এবং তার পাশাপাশি ভারতীয় গোয়েন্দাদের হাতে আরও একটা ডকুমেন্টস এসছে যে সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদের জেনারেল হেডকোয়ার্টার্স, সেনার জেনারেল হেডকোয়ার্টার্স থেকে একটি টেন্ডার ফ্লোট করা হয়েছে, সেখানে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসের রিকনস্ট্রাকশনের টেন্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ এটা থেকেও আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে পাকিস্তান। ধন্যবাদ সিজার। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল চৌধুরী, শুভজিৎ বলছি নিউজ ডেস্ক থেকে। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে সত্য আমরা জানি যতটাই প্রকট হয় তাকে লুকিয়ে রাখা যায় না, গোপন রাখা যায় না। পাকিস্তান হয়তো চেষ্টা করেছিল, আমি জানি না সেটাকে চালাকি না বোকামি বলবো, কিন্তু ভারত যেভাবে আঘাত এনেছে সততার সঙ্গে পাকিস্তান পারেনি, ফলে স্বীকার করতে হচ্ছে। এরপরেও কি তারা দুঃসাহস দেখানোর কথা ভাববেন ভারতের প্রতি? আপনার কি মনে হয়? শুভজিৎ বাবু, আপনি ঠিক বলেছেন। আমরা প্রথমেই এই পাক প্রধানমন্ত্রীকে রাত্রিরে ঘুম থেকে তুলে দেবার জন্য আমরা প্রথমেই ওনার ঘুমের বিঘ্নতা ঘটাবার জন্য আমরা দুঃখিত। ওনাদের সেনা প্রধান মুনির বলেছে ঘুম থেকে তুলে দিয়েছে এবং একদিকে বিশ্বের কাছে বলে দিল যে ভারত 11টা এয়ারফোর্স বেস প্রায় ওদের টেস্ট করে দিচ্ছে। এটা প্রথম। সেকেন্ডলি, এটা হয়েছিল কিরকম ভাবে? এটা হয়েছিল অনেকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, আমাদের ডিআরডিওর দুটো ড্রোন আছে। একটার নাম হচ্ছে লক্ষ্য অথবা লাক্সা, আর একটার নাম ছিল বানসি জেট 40। এই দুটো ড্রোন, একটা এই লক্ষ্য 700 কিলোমিটার পার আওয়ারে চলে, আর এই যে বানসি জেট 40, এখন আমি জানি অনেকে গুগল করা শুরু করবে, নিশ্চিতভাবে করুন। এই বানসি জেট 40 এটা 750 কিলোমিটার পার আওয়ার চলে। এই যে নতুন বড ডক্টরিন ইন্ডিয়ান এয়ারফোর্স করলো, কমপ্লিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ডিসেপশন। এই কয়েকটা ড্রোন উড়িয়ে দেওয়া হলো আকাশে, পাকিস্তান এয়ারফোর্স বেসে 700 কিলোমিটার পার আওয়ারে ঢুকলো, এবং যে MiG-29 আর সুখোই যখন একটা পাক শত্রু এয়ার স্পেসে ঢোকে, যেসব সিগন্যাল রাডারে দেয় একইভাবে এই ড্রোনগুলো সে সিগন্যাল, এবং এগুলো মরিচ, সেই রামায়ণের মরিচের মতন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 এবং IL আর একটা 80 AQS আছে, যেটা আমরা এখনো বারবার আপনাদের সামনে আনিনি। এই দুটো চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাক এয়ারফোর্স কমপ্লিটলি এই দুটো ড্রোনের পেছনে অন্যদিকে নিয়ে চলে গেল। এইটাকে মরিচ বলি বিকজ এটা কমপ্লিট ডিসেপশন টেকনোলজি, এবং এই কথাটা হয়তো আপাতত কোনো মেইনস্ট্রিম মিডিয়া আসেনি। এই ডিসেপশন করার পরেই কিন্তু ব্রহ্মোস এবং যে আমাদের ফাইটার গেছিল এবং 11টা এয়ারফোর্স বেস ভারতের এত ব্রহ্মাস্ত্র দেখে আমি জানি না তারা তিনি কি করে নিশ্চিন্তে, বোধহয় নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন না, কারণ রাতে ঘুম ভেঙে গিয়েছে। মনে রাখতে হবে যে নিউটন নামের এক ভদ্রলোক ছিলেন যিনি বলেছিলেন প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ফলে ক্রিয়া তারা যেরকম করেছেন প্রতিক্রিয়া জানানোর জন্য ভারত প্রস্তুত। ভবিষ্যতে যেন তারা এই সাহস না দেখান, আশা করি শুভবুদ্ধি জাগ্রত হবে। কি বলেন? একদম, আমার মনে হয় যা ধাক্কা খেয়েছে ইতিমধ্যে চীনের শেয়ার দেখেছি 9 to 10% ইন্টারন্যাশনাল ডাউ জোন্সে পড়ে গেছে, এবং পাকিস্তান প্রুভ করে দিয়েছে যে সব আর্মামেন্ট অস্ত্র। একদমই তাই, একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। কর্নেল চৌধুরী, আমরা বলি না যে ছবি কথা বলে, এক্ষেত্রে পাকিস্তানের সাংবাদিক নিজেই সেটা দেখিয়ে দিলেন, আমাদের বলার কোনো আর দরকার নেই। আমরা এর আগেও দেখেছি যে পাকিস্তানের সাংসদ তিনি প্রায় কেঁদে ফেলেছেন, যিনি খবর পড়ছেন তিনিও প্রায় কেঁদে ফেলেছেন, কাকুতি মিনতি অবস্থা। কিন্তু যারা দেশের একেবারে সর্বোচ্চ জায়গায় বসে আছে, যাদের নিজেদের কোনো ঠিক নেই, তারা এগুলো বুঝতে পারছেন না। এরপরেও যদি কোনো রকম আঘাত তারা করে, তখন কি পরিণতি হবে? কর্নেল চৌধুরী, আপনি একদম ঠিক বলেছেন। সত্যকে কোনোদিন লুকিয়ে রাখা যায় না, নিশ্চিতভাবে সেটা আসবে। শুধু পাকিস্তান দেখাচ্ছে না, মিজাজ ভিশন একটা চাইনিজ ফার্ম, স্যাটেলাইট ফার্ম, তারা সরকারি নয়, প্রাইভেট চাইনিজ ফার্ম, তারা কিন্তু ইতিমধ্যে এই সমস্তটা 11টা এয়ারফোর্স বেসের ছবি কিন্তু গণমাধ্যমে নিয়ে এসছে। আর একটা বলছি, ইসরো ছেড়ে কাওয়া স্পেস ভিশন, আমাদের ভারতবর্ষ কাওয়া স্পেস ভিশন, তারা এই স্পেস স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এই বিভিন্ন জায়গায় যেখানে ভারত প্রহার করেছে, ব্রহ্মাস্ত্র ফেলেছে, আমাদের বিভিন্ন এয়ারফোর্স জেট রাফায়েলের স্কাল্প অথবা হ্যামার গেছে, অথবা নূর জায়গায় নূর এয়ারফোর্স বেসে স্পাইস ফেলে সেটাকে মানে ফালা করে ভেঙে দিয়েছে। তারা পাকিস্তানের আজকে জেনারেল হেডকোয়ার্টার, মানে আমাদের আর্মি হেডকোয়ার্টার বলুন ভারতবর্ষে, ওদের জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডির থেকে তারা আজকে যে অবস্থা হয়েছে সরিয়ে আনতে চাইছে ইসলামাবাদে।
একটা দেশ যার হেডকোয়ার্টার আমাদের আর্মি হেডকোয়ার্টার জেনারেল হেডকোয়ার্টার জিএইচকিউ রাউলপিন্ডি তাকে বাঁচাতে পারেন এবং নূর খান এয়ারবেস ঠিক তার পাশে কমপ্লিট ভেঙে শেষ হয়ে মানে গেছে। একেবারে কোমর ভেঙে দেওয়া যাকে বলে, তারপরেও হম্বি তম্বি। কর্নেল চৌধুরী, আপাতত আপনাকে ধন্যবাদ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।